আসসালামু আলাইকুম। ইনকাম থাকলে কি ট্যাক্স দিতে হবে? বিষয়টি কিন্তু এমন নয়। আজকের ভিডিওটিতে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। এছাড়াও যাদের ইনকামের উপরে ট্যাক্সও আসে অনেক সময়, সেটাকে কিভাবে আমরা জিরো ভ্যালুতে রূপান্তরিত করব ইনভেস্টের মাধ্যমে, সেই বিষয়েও আমরা আলোচনা করব। এবং ট্যাক্সের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলোর সমাধান আপনারা চাচ্ছেন। তো চলেন আমরা শুরু করি। প্রথমে আমরা etaxnbr.gov.bd তে যাব। দিয়ে ই-রিটার্ন এই অপশনে ক্লিক করব। I have already registered. দেন আমরা একটি টিন নাম্বার, প্রথমে টিন নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচা। আচ্ছা, রিটার্ন সাবমিশন, এই সাবমিশনে ক্লিক করলে এখানে রেগুলার ই-রিটার্ন অপশনটা আসবে। তো এখানে আমরা সাইন ইন করলে তার অটোমেটিক্যালি যে আইডি আছে সেখান থেকে এটা অটোমেটিক্যালি চলে আসবে। এখানে সেলফ অ্যাসেসমেন্ট ২৪-২৫ এগুলো অ্যাজ ইউজুয়াল থাকবে। এখন প্রশ্ন হলো, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাভ মেনশন ইনকাম ইয়ার? এই যে হেডগুলো আছে এখানে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট মানে চাকরি, যে কোনো চাকরি হয়ে যদি থাকে তাহলে এটা আমরা সিলেক্ট করব। এবং এখানে ইনকাম হলেই যে আমাদের ট্যাক্স দেবে বিষয়টা এমন না। হাউস রেন্ট যারা বাড়ি ভাড়া পান, এগ্রিকালচারের কোনো যদি কৃষি আয় থাকে, বিজনেস থেকে যদি কোনো আয় থাকে, ক্যাপিটাল গেইন কোনো ল্যান্ড কেনা বিক্রিতে যদি কোনো ক্যাপিটাল গেইন থাকে, এবং কোনো যদি সঞ্চয়পত্র, ব্যাংক ইন্টারেস্ট, প্রফিট এই ধরনের কিছু থাকে তাহলে সেখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকে সিলেক্ট করব। ইনকাম ফ্রম আদার সোর্স এছাড়াও এর বাইরে যদি কোনো সোর্স থাকে সেটাকে আমরা সিলেক্ট করব। এবং এখানে আমাদের এনি ট্যাক্সেবল ইনকামও ইয়েস করব। এইটা ভয় পাওয়ার কিছু নাই। ট্যাক্সেবল ইনকাম মানেই ট্যাক্স দিতে হবে এমন বিষয় না। আমরা ডিটেইল ইনশাল্লাহ বিভিন্ন সময় যে পেজগুলো আসবে আমরা বুঝাই দিব। এনি ইনকাম হুইচ ইজ এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, এটা নই থাকবে। যদি গভর্নমেন্ট যারা পেনশন হোল্ডার তাদের একটা এক্সাম্পট ইনকাম থাকে, এছাড়াও আরও অন্য থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এটা তো একজন আমরা নর্মাল একজন স্যালারিড এমপ্লয়ির ক্ষেত্রে সাধারণত ট্যাক্স এক্সাম্পটেড ওরকম থাকে না, রিবেট থাকে, সেটা পরে আমরা আলোচনা করব। রেসিডেন্সিয়াল স্টেটের রেসিডেন্ট। আর আমি এখানে যাকে দিয়ে উদাহরণটা আমি বুঝাবো তার শুধু ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, তার ইনকাম থেকে কিভাবে আমরা ট্যাক্স দিব, আবার কিভাবে আমরা দেখাবো যে কিভাবে হলে ট্যাক্স অ্যাভয়েড করা যায়, কিভাবে বিভিন্ন সেক্টরে রিবেট বা আরও কিভাবে করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করব। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমরা সামনে আগাবো। আচ্ছা, এখানে বিষয় হলো ঢাকা সিটি কর্পোরেশন। এখানে কয়েকটা অপশন আছে। এখানে অপশন হলো ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন এবং নর্থ সিটি কর্পোরেশন, তার মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন এবং এনি আদার্স। তো যে ব্যক্তি রিটার্নটি ফর্ম মানে পূরণ করবে সে যে এলাকার মধ্যে পড়বে, সিটি কর্পোরেশনের বাইরে যদি হয় তাহলে সে এখানে সিলেক্ট করবে, আর সিটি কর্পোরেশন যদি এটা হয় এই ৪টার বাহিরে তাহলে সে এটা করবে। কেন এই বিষয়টা আমি বললাম? এই বিষয়টা হচ্ছে এখানে একটা জিনিস যে ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতাদের যদি ট্যাক্স আসে, মানে একজন পুরুষ মানুষের ক্ষেত্রে ৩.৫ লাখ টাকার উপরে, ৩.৫ বা তার উপরে যদি তার ট্যাক্স এক্সাম্পটেড করার পর, ট্যাক্স এক্সাম্পটেড মিনস সে টোটাল যে স্যালারিটা পাবে সেই স্যালারিকে ৩ দিয়ে ভাগ করলে যে অ্যামাউন্টটা হবে সেটাই হবে তার ট্যাক্স এক্সাম্পটেড, এবং সেই অ্যামাউন্টটা টোটাল ইনকাম থেকে বাদ দিলে একজন পুরুষ মানুষের যদি ৩.৫ লাখ টাকা থেকে ওপরে থাকে তাহলেই তাকে মিনিমাম ৫,০০০ টাকা দিতে হবে। বাট সেটাকে কিভাবে না দেওয়ার কি টেকনিক আছে সেটাও আমরা দেখাবো। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় যদি তাহলে ৪,০০০ দিবে, আর যদি সিটি কর্পোরেশনের বাইরে থাকে যে কোনো ডিস্ট্রিক্ট লেভেলে তাহলে ৩,০০০ দিবে। কিন্তু শর্ত তো একটা আমরা ক্লিয়ার করেই দিলাম যে সেইটা দিতে হবে এবং কি করলে দেয়া যাবে না, এই বিষয়টা নিয়ে আমরা আগাবো। ওকে, তো আমি যার করবো সে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের মধ্যে। ট্যাক্স রিবেট, হ্যাঁ, ট্যাক্স রিবেট আমরা কিসে পেতে পারি? ট্যাক্স রিবেট আমরা পাবো যেমন পরে আমরা আলোচনা করবো কিসে আমরা রিবেট পাবো। তো এখানে আমরা রিবেটটা আগে সিলেক্ট করে নিলাম, বিকজ যার আমি করছি এর স্যালারিতে সে প্রভিডেন্ট ফান্ড আছে, তার প্রভিডেন্ট ফান্ডে
সে রিবেট পায়, এই জন্য আমি এটাকে করলাম। অথবা যে কোনো প্রভিডেন্ট ফান্ড, বেনিভোলেন্ট ফান্ড, শেয়ার, তারপরে সঞ্চয়পত্র মেনশন ইয়ারের মধ্যে যদি ক্রয় করে থাকে আর কি। তারপরে শেয়ার হোল্ডার ইনকাম নো। যদি টোটাল অ্যাসেট যদি আপনার 50,000 হয় তাহলে ইয়েস, আর যদি না হয় নো। মোটর কার নো, এগুলো যাই হোক অ্যাজ ইউজুয়াল। আইটি 10B যদি আপনার 50 লাখ বা এই ধরনের নাও থাকে, তাও আইটি 10Bটা পূরণ করাটা দরকার, এটা করবেন। এটা ট্যাক্স হোল্ডারের, ট্যাক্স পেয়ার যিনি, তার জন্য এটা দরকার এবং ভালো পরবর্তী সময়ের জন্য। সেভ অ্যান্ড কন্টিনিউ। ইনকাম, এখন মেন যে বিষয়টা ইনকাম, এখানে যার আমি করব, এখানে এই যে আমরা প্রথমেই যে সিলেক্ট করেছিলাম অ্যাসেসমেন্টের এই জায়গাটা আমরা সিলেক্ট করেছিলাম যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ওই জায়গা থেকেই আসছে ইনকামটা আমাদের। তো এখানে আমাদের কি, এই জায়গায় আমাদের হলো চারটা অপশন আছে। যারা সরকারি এমপ্লয়ি তাদের কারো আইবাস প্লাস প্লাসে স্যালারি হয়, তারা আইবাস প্লাস প্লাস সিলেক্ট করবেন। আর যাদের গভর্নমেন্ট পে স্কেল কিন্তু আইবাসের মাধ্যমে স্যালারি হয় না, অন্যভাবে স্যালারি হয়, তারা এটা সিলেক্ট করবেন। আর যারা প্রাইভেট জব হোল্ডার তারা এটা সিলেক্ট করবেন। আচ্ছা, এখন আমি যার করব তিনি হলেন প্রাইভেট সার্ভিস হোল্ডার, তো আমার এটা সিলেক্ট করা হলো। তারপরে আসবে তার নেম অফ এমপ্লয়ার, যে কোম্পানিতে চাকরি সে কোম্পানির নাম, তারপরে তার ডেজিগনেশন, এই তো। তারপরে হলো বেসিক স্যালারি। আমরা যদি দেখি এই যে এখানে বেসিক স্যালারি, এইটা হাউস রেন্ট, একজন ট্যাক্স পেয়ার যিনি, তার ইয়েটা দেখাচ্ছি, কনভেন্স, মেডিকেল, পিএফ, বোনাস, টোটাল হলো 8,02,000 টাকা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে ওই স্যালারি অনুযায়ী তার বেসিক কত, হাউস রেন্ট কত, মেডিকেল কত, সব এভাবে উল্লেখ করছি। যদি কোনো হেড আপনার স্যালারি সার্টিফিকেট উল্লেখ আছে বাট এখানে নাই, সেক্ষেত্রে অ্যাড প্লাস দিয়ে আপনি আপনার পছন্দের মতো যেটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। যেমন ইনার হলো ইয়েটা ছিল না, ইনার হলো এমপ্লয়ের কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডটা ছিল না, এটা আমরা এখান দিয়ে সিলেক্ট করে দিয়ে তার এই প্রভিডেন্ট ফান্ডের অ্যামাউন্ট এখানে আমরা লিখেছি। ওকে, তো আমরা কি লিখলাম সেটা আমরা এখানে একটু সামারিটা চেকও করতে পারি। সামারি, এই জায়গায় গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এই যে বেসিক সবকিছু পূর্ণ করার পর এই যে টোটাল স্যালারিটা এখানে চলে আসছে, এই যে টোটাল স্যালারি তার 8,02,400 টাকা, এটা তার এখানে চলে আসছে 8,02,400 টাকা ওই হেডগুলো পূরণ করার পর। এখন প্রশ্ন হলো তার ইনকাম হলো 8,02,400 টাকা, তাহলে ট্যাক্স এক্সাম্পটেড কত, 2,67,467। দ্যাট মিনস এটার 1/3। এখান থেকে এটা বাদ দিলে তাহলে তার ট্যাক্সেবল ইনকাম কত, এটা। তো একজন, তিনি আমার ট্যাক্স, যিনি ট্যাক্স দেবেন, যার ফাইলটা আমি করছি, তিনি একজন পুরুষ মানুষ, তাহলে তার এখানে 3.5 লাখ টাকা বাদ দিলে তার যে টাকাটা থাকবে তার উপর তার ট্যাক্স আসবে। সেই ট্যাক্সটা কত, এই যেটা তার ট্যাক্স আসবে 13,400। বাট সে কিন্তু তার ওই যে রিবেট, প্রভিডেন্ট ফান্ডের উপর 15% সে রিবেট পাইছে। আমরা সেখানে আসবো, দেখাচ্ছি। ইনকামটা আমরা শেষ করি। তাহলে আমরা এখানে ইনকামের এই জায়গাটা থেকে আমরা তার টোটাল স্যালারি, এটা অটোমেটিক্যালি জেনারেটেড আর কি, আমরা এখানে এটা করবো। আরও অন্যান্য ইনকাম থাকলে এখানে হেড একটা একটা আসতো, সেই অনুযায়ী আমরা করতাম। ওই যে প্রথমে যে আমরা দেখালাম সেখানে যে হেডগুলো ছিল সেই অনুযায়ী আমরা এখানে দিতে পারতাম। ওকে, রিবেটেরটা দেখায়। রিবেট, আমার যে যিনি ট্যাক্স দিচ্ছেন তার প্রভিডেন্ট ফান্ড 35,000 টাকা, এই যে প্রভিডেন্ট ফান্ডের এগেনস্টে এই যে পিএফ প্রভিডেন্ট ফান্ডের এই যে 35,400 টাকা, 35,400 টাকা তার কাটে, এবং কোম্পানি তার সমপরিমাণ কন্ট্রিবিউট করে। দুইটা অ্যামাউন্ট লিখলাম, টোটাল হলো 70,800। এর 15% সে রিবেট পাবে। কোথায় পাবে সেটা আমি দেখাচ্ছি। আরও মজার বিষয়, যেটা আপনার জিরো রিটার্ন, যেহেতু আমাদের মেন এখানে যে বিষয়টি, এখানে আপনাদের যে স্যালারিটা দেয়া হচ্ছে, এখানে আপনাদের অনেক প্রভিডেন্ট ফান্ড, তারপরে হলো বেনিভোলেন্ট ফান্ড, অনেক কিছু ডিডাক্ট করার পরে সেগুলোতে রিবেট পাওয়া এবং টোটাল ইনকামের উপরে আপনার একটা কতটুকু আপনি ইনভেস্ট করতে পারবেন। প্রভিডেন্ট ফান্ড এটা অলসো ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। একইভাবে এখানে হেডগুলো দেখেন, লাইফ ইন্স্যুরেন্স আছে, ডিপিএস আছে, সঞ্চয়পত্র আছে, বন্ড সার্টিফিকেট আছে, শেয়ার আছে, জেনারেল প্রভিডেন্ট ফান্ড গভর্নমেন্ট এমপ্লয়ীদের আছে, এরকম হেডগুলো আছে। এই হেডগুলোতে যেই ইনভেস্টটা করুক না কেন, তার টোটাল ইনকামের একটা পোর্শন সে কী পাবে, ইনভেস্ট হিসেবে দেখাবে এবং তার 15% সে রিবেট পাবে। এই 15% রিবেটটা নিয়েই তার যে ট্যাক্স আসবে সেখানকার থেকে অ্যাডজাস্ট হয়ে তার ট্যাক্স দিতে হতে পারে, নাও দিতে হতে পারে।
একজন ট্যাক্স পেয়ার সে যদি চিন্তা করে আগে থেকেই যে আমি ট্যাক্স দিব না, সেক্ষেত্রে আমি এই হেডগুলোর যে কোনো একটা জায়গায় ওই অর্থ বছরে আমি ইনভেস্ট করব। কি পরিমাণ? আমার স্যালারি রেঞ্জ অনুযায়ী কতটুকু আমি ইনভেস্ট করলে আমি রিবেট পাবো এবং আমার ট্যাক্স জমা দেওয়া লাগবে না। চলেন আমরা নেক্সট শুরু করি। কোনো কোশ্চেন থাকলে আমি আপনাদের ইনবক্সে আমাকে আপনারা মেসেজ করতে পারেন, আমি ডিটেইল আপনাদের জানাবো। ওকে, ডিবেটের এই জায়গাটার বিষয়টা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। নাম্বার এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার এখানে আপনি ওই অর্থ বছরে যে টাকাটি আয় করবেন এখান থেকে আপনার যে এক্সপেন্সটা হবে, বিভিন্ন পারপাসে এক্সপেন্সটা হবে, যেমন ফুড, অ্যাকোমোডেশন, তারপরে হলো ট্রান্সপোর্ট, হাউস হোল্ড ইউটিলিটি যেটা ইলেকট্রিসিটি, আরও যেগুলো আছে, এডুকেশন এক্সপেন্স, চাইল্ডের যদি থাকে, ফেস্টিভ্যাল এক্সপেন্স, ঈদ, এই সেই, এগুলো সব কিছু এখানে দিয়ে ক্লিক করলে সব চলে আসবে, ক্লিক করলে সব চলে আসবে। দিয়ে লাস্ট বছরে কত টাকা ট্যাক্স দিয়েছে সেখানে দিয়ে টোটাল এটা, এই টাকাটা কি হবে, আপনি অর্থ বছর যে ইনকামটা করছেন সেখান থেকে এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হওয়ার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা আপনার লাস্ট যে অ্যাসেট তার সাথে অ্যাড করতে হবে। এই অ্যাড করতে গিয়ে এই জায়গাতেই আমাদের এই জিরো করার যে বিষয়টি সেটা অনেকে বুঝতে পারেন না, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। নেক্সট, এটা পূরণ করবেন আপনাদের আপনার যেরকম খরচ হয়, যেরকম খরচ হয় সেই অনুযায়ী। সেভ অ্যান্ড কন্টিনিউ। অ্যাসেট আর লায়াবিলিটিস, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনাদের যদি বিজনেস থাকে, বিজনেস সিলেক্ট করলে বিজনেসের সার্বিক বিষয় কী কী আছে সব চলে আসবে। যদি নন এগ্রিকালচার প্রপার্টি যেমন হাউস, এছাড়াও যদি অন্যান্য বসত ভিটা থাকে নন এগ্রিকালচারে দিলে সেখানে আপনি কি নন এগ্রিকালচার প্রপার্টি অ্যাডভান্স দিয়েছেন, অ্যাডভান্সে ক্লিক করলে অ্যাডভান্স আসবে, নন এগ্রিকালচারে যদি এখানে দিলে সব চলে আসবে। তো আমি যার করছি তার এটা এই ধরনের প্রপার্টি নাই। ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ফাইন্যান্সিয়াল অ্যাসেট তার প্রভিডেন্ট ফান্ড কোম্পানিতে 4,62,400 টাকার মতন জমা আছে, এই জন্য তার এটা। এছাড়াও যদি আপনার ডিপিএস থাকে, ওই যে আগের এটা যেখানে আমরা রিবেট দেখালাম, যদি ডিপিএস ওই অর্থ যে টাকাটা ইনভেস্ট করেছেন সেই অনুযায়ী এখানে অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ফিচার দিয়ে ওই অর্থ বছর কত টাকা দিয়েছেন সে টাকাটা এখানে দেখাই দিলেই হবে। তাহলে সেটা আপনার অ্যাসেট হবে, যেটাই ওখানে রিবেট অনুযায়ী ইনভেস্ট করবেন সেখানে সেই হেড অনুযায়ী এখানে আসবে। শেয়ার, সঞ্চয়পত্র, ফিক্স, সেগুলো তো আপনার অ্যাসেট আলটিমেটলি। ওই অর্থ বছর যে আয়টা করেছেন লিভিং এক্সপেন্স বাদ দেওয়ার যে টাকাটা আছে সেটা কোথায় কোথায় ইনভেস্ট করছেন সেই অনুযায়ী এখানে হেডে দেখা দিলেই হবে। তারপরে যদি আপনার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেমন আপনার সঞ্চয়পত্র আছে, তারপরে হলো যদি থাকে আরকি সঞ্চয়পত্র, বা যদি কোনো অন্য যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকে, ডিপিএস থাকতে পারে, এফডিআর থাকতে পারে, সেগুলো এখানে ডিটেইল এখানে আপডেট করে দিলে সেগুলো তো আপনার অ্যাসেট শো করতে হবে আরকি। যদি আপনার কোনো ভেহিকেল থাকে, মোটর কার, মোটরসাইকেল, এগুলো দিতে পারেন। গোল্ড যদি হয় সেটা গোল্ড দিবেন, সেটা গিফট পেয়েছেন নাকি ইনহেরিটেন্স সেটা দিবেন। তারপরে ওই অর্থ এটা হলো আপনার কত ভরি সেটা দিবেন। এটা ইউনিট, ভরি বা গ্রাম বা কিলোগ্রাম, যাই হোক ভরি। ভ্যালু যদি আপনার জানা থেকে দিবেন প্রথম যদি হন, আর যদি আগের থেকে দেন তাহলে প্রিভিয়াস ফাইলে যা দিয়েছেন তাই দেখাবেন। ফার্নিচার, ইকুইপমেন্ট, ইলেকট্রনিক্স, ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স পারচেস করে আপনি যে কোয়ান্টিটি একটা আনুমানিক যেভাবে আছে দিবেন, তো একটা আনুমানিক ভ্যালু দিবেন যদি ইনিশিয়াল হন, আর প্রিভিয়াসটা যেটা ক্যারি ওভার হবে, আর ওর অর্থ বছরে কিছু কিনা থাকলে সেটা এখানে অ্যাড হয়ে যাবে, অ্যাসেট হিসেবে অ্যাড হয়ে যাবে। এই যে বিভিন্ন জায়গায় আপনি ওই অর্থ বছরে স্যালারি থেকে যে আয় করেছেন, লিভিং এক্সপেন্স হিসেবে যেটা, সেটা মাইনাস হওয়ার পরে যে টাকাটা থাকবে সেইটা আপনি এই হেডগুলার যেখানে যেখানে আপনি যতটুকু পরিমাণ ইনভেস্ট করছেন সেই জায়গাগুলোতে অ্যাড হয়ে যাবে। আর যদি কোনো জায়গায় কোনো ইনভেস্টমেন্ট না থাকে তাহলে সেই টাকাটা হয় আপনার ব্যাংকে আছে অথবা আপনার ক্যাশে আছে। সেই সমপরিমাণ লিভিং এক্সপেন্স বাদ দেওয়ার পর টাকাটা ক্যাশে বা ব্যাংকে অথবা কোনো জায়গায় ইনভেস্ট করে থাকলে অটোমেটিকলি আপনার এখানে জিরো হয়ে যাবে। এই যে দেখেন অ্যানুয়াল লিভিং এক্সপেন্স আমাদের এইটা। আরেকটা বিষয়, আপনি যদি কাউকে গিফট করে থাকেন, এখানে কাকে গিফট দিয়েছেন তার পার্টিকুলার্স, গিফট, ডোনেশন, কন্ট্রিবিউশন, কাকে দিয়েছেন তার টিন নাম্বার, অ্যামাউন্ট উল্লেখ করবেন, এই আর কি। আচ্ছা, সোর্স অফ ফান্ড, ওই যে স্যালারি থেকে তার এই যে এটা হলো তার হলো আপনার ট্যাক্সেবল ইনকাম, আর এটা হলো তার এক্সেম্পটেড, মানে টোটাল স্যালারি থেকে আমরা 1/3 বাদ দিয়ে যে এইটা টোটাল স্যালারি তার ছিল 8,02,400 সম্ভবত। ওকে, তো এইটা হলো এখানে চলে আসছে। আর যদি আপনি কোনো গিফট বা অন্য কোনো রিসিপ্ট পেয়ে থাকেন তাহলে এখানে দেখাবেন আদার্স রিসিপ্ট, কোনো কিছু আপনি কি এই স্যালারি বাইরে কিছু পেয়ে থাকলে এখানে দেবেন, সেটা এখানে দিয়ে সেটা অ্যাসেট অ্যাড হয়ে যাবে। তারপরে নেট ওয়েলথ, লাস্ট অর্থ বছরে আপনার টোটাল অ্যাসেট কত ছিল সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে অটোমেটিকলি দেখেন গ্রস ওয়েলথ এই অর্থ বছরে কত হয়েছে, 22,32,030 টাকা। এই যে লাস্ট অর্থ বছরে তার অ্যাসেট ছিল এইটা, আর তার লিভিং এক্সপেন্স ছিল এইটা। এবার তাহলে কি দেখেন তার ইনকাম হলো এইটা,
আর এইটার যোগফল। এই দুটার যোগফল থেকে এটা বাদ দেওয়ার পরে যে টাকাটা আসে সেটা এর সাথে যোগ হয়ে যাওয়ার পরে তার কিন্তু অ্যাসিডিটাই হয়। বিকজ উনি ওই বছরে লিভিং এক্সপেন্সের বাইরে আর কোথাও ইনভেস্ট করেননি। যা ছিল তাই। সে টাকাটা তার এখানে অ্যাড হয়ে গেছে। হওয়ার পরে দেখেন লায়াবিলিটিস নাই তার কোনো, নেট ওয়েলথ এটাই থাকলো। লাস্ট অর্থবছরে এইটা, দ্যাট মিনস ওই এই অর্থবছরে তার লিভিং এক্সপেন্স বাদ দেওয়ার পরে এই টাকাটা তার অতিরিক্ত ছিল। এই টাকাটাই কি হবে? তার এই জায়গাতে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন দেখেন আমি যদি ওই টাকাটার যদি কোথাও যদি একটু কমায়ে দিই, তাহলে দেখেন ওটা কিন্তু চেঞ্জ হবে। সাপোজ আমি যদি এখানে ৬৩০ টাকা কমায়ে দিই, এই যে ৬৩০ টাকা কমায় দিলাম, দেখেন ওখানে ৬৩০ টাকা দেখাচ্ছে। এটাই হলো ব্যাপার। তার মানে ৬৩০ টাকা তার যে ইনকাম সেখানে আমি ৩৬ টাকা কম হয়ে গেছে। সো এখানে যে ভ্যালুটা দেখাবে প্লাস মাইনাস, সেটাকেই আপনি ক্যাশে প্লাস মাইনাস করে দিলেই আপনার অটোমেটিকলি ব্যালেন্স জিরো হয়ে যাবে। এটাই হলো অ্যাসেট লায়াবিলিটিসের মেইন যে বিষয়টা এটা। আপনারা তারপরেও বুঝতে সমস্যা হলে আমার সাথে অবশ্যই ইনবক্স করবেন। আমি আপনাদের এই বিষয়টা আরও ক্লিয়ার করব ইনশাআল্লাহ। ওকে, অ্যাসেটের বিষয়ে আরও হয়তো আপনাদের জানা থাকতে পারে। তো ভিডিও আমরা আর বড় করব না। নেক্সট আমরা চলে যাই। নেক্সট এই যে ট্যাক্স পেমেন্ট দেখেন, তার ট্যাক্স টোটাল আয় থেকে এই যে তার যে টোটালটা আয় ছিল ৮,২,৪০০ টাকা। তাহলে সেখান থেকে তার ট্যাক্স এক্সাম্পটেড হয়েছে 1/3। তার মানে ওই ৮,২,৪০০ টাকা থেকে ৩ ভাগ করলে যেটা সেটা মাইনাস হওয়ার পরে এইটাই ছিল। এটার সে যেহেতু মেল, তার ৩.৫ লিটার বাদ দেওয়ার পরে তার যে ইয়েটা আসে, সেখানে আসে হলো আপনার এই যে সেখানে থেকে আসে হলো, মানে এটা তো তার ট্যাক্স এক্সাম্পটেড, এই দুটার যোগফল টোটাল হলো এটা। তাহলে ওই যে ৩.৫ লাখ টাকা এখান থেকে আমার বাদ দিব। ৩.৫ লাখ টাকা আমার বাদ দিব কেন? এই যে আমাদের এখানে এই যে আমাদের এখানে একজন প্রথম ৩.৫ লাখ টাকা পর্যন্ত শূন্য, ৩.৫ লাখ টাকার পর্যন্ত শূন্য, ৩.৫ লাখ টাকার পরবর্তী ১ লাখ টাকা পর্যন্ত 5%, ১ লাখ টাকা, তারপরে ৪.৫ লাখ, ৪.৫ লাখের পরের যেটা অংশ তারপরে 10%। তাহলে তাহলে বিষয়টি হলো তার ৩.৫ লাখ টাকার পরে প্রথম ১ লাখে 5%, তার পরবর্তী যে টাকাটা তার উপরে 10% হিসেবে যতটুকু আসছে তার হলো ১৩,৪৯৩ টাকা। এখন দেখেন মজার বিষয়টা কোথায়? তার ট্যাক্স রিবেট পেয়েছে কত? ১০,৬২০ টাকা। কিভাবে পেয়েছে? তা এই যে দেখেন রিবেট, এই জায়গাটাতে আপনি যদি অ্যা চান যে আমি রিবেটটা আরেকটু বেশি নিতে চাই, আপনার ইনকামের ইয়ে অনুযায়ী যে লিমিট আছে সে অনুযায়ী, এখানে হয়তো আরও ইনভেস্ট করা যেত। করলে কিন্তু তার রিবেটের পরিমাণটা বেড়ে যেত। রিবেটের পরিমাণ যদি বেড়ে যেত, তাহলে কিন্তু আল্টিমেটলি তার এখানে ট্যাক্স পেমেন্ট দেখেন যেটা আছে সেটার সাথে যদি এই রিবেটটা মাইনাস করা হয়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সেটা মার্জ হয়ে যায়। এটাই আমি মেইনলি বলতে চাচ্ছিলাম যে আপনার ইনকাম আছে, বাট আপনার ডিপিএস থাকতে পারে, আরও অন্যান্য ইনভেস্টমেন্ট থাকতে পারে। সেই জায়গাগুলোতে আপনি ইনভেস্ট করলে সেখান থেকে কিন্তু এখানে আপনার অটোমেটিক্যালি রিবেট হয়ে আপনার কিন্তু ট্যাক্স দেওয়া লাগবে না। এখানে মজার বিষয় আরেকটা আছে। সেটা হলো যদি আপনার ইনকাম যদি 1/3 হিসেবে ধরে ৫ লাখ বা ৫,২৫,০০০ এর মধ্যে থাকে, তাহলে আপনার এখানে কোনো ট্যাক্সই আসবে না। সেটা কিরকম? সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, দেখেন। ইনকাম যদি আমি এখানে এইরকম দেখাতাম, বেসিক হলো তার ২ লাখ। আচ্ছা, বেসিক ২ লাখ। এখন যদি আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এ আগাই, ট্যাক্স পেমেন্টে দেখেন ৪ লাখ এটা। তার মানে ১ লাখ কমে গেছে। আমি আরেকটু কমাই। সাপোজ আমি তার হাউস রেন্ট দিলাম ৫০,০০০। ট্যাক্স পেমেন্ট ৩,৪৭,৬০০ টাকা। দেখেন তার কিন্তু ট্যাক্স জিরো। তার কোনো ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স জিরো। এই যে বিষয়টা হলো দেখেন, এখানে ইনকামটা অনেকে ভাবি যে আমরা ইনকাম করতে ইনকাম হলেই মনে হয় আমাদের ট্যাক্স দিতে হবে বা এটা হবে, এই হবে। আসলে বিষয়টা এরকম না। আপনার এখানে দেখেন, আমি যদি এখানে যাই, তার সেলারিটা কত এখন তাহলে? ৫,২১,৪০০ টাকা। দ্যাট মিনস ৫,২৫,০০০ পর্যন্ত যদি আপনার ইনকাম হয়, সেখানে 1/3 বাদ দিয়ে একজন যদি আপনার মেল হন, তাহলে আপনার কোনো ট্যাক্সই আসবে না। আপনার ট্যাক্স জিরো। আর যদি ফিমেল হন, তাহলে ৬ লাখ টাকা পর্যন্ত তার কোনো ট্যাক্স আসবে না। ট্যাক্স আসবে জিরো। মাঝখান থেকে কি হবে? আপনার রিবেট যে অ্যামাউন্টটা আছে, এইটা এখানে আপনার সুন্দর হয়ে অটোমেটিক্যালি হবে জিরো। এখন প্রশ্ন হলো, এই ভদ্রলোকের আমি তো জিরো রিটার্ন এই ক্ষেত্রে হতে পারে। এছাড়াও ধরেন আপনার ইনকাম আছে।
আপনার ইনকাম আছে 3,50,000, আমি যদি এখানে দেখাই 3,50,000, আর ইনার এখানে আমার 1,77,000। আচ্ছা, তাহলে এখানে তার ট্যাক্স আসছে। এখন ট্যাক্স আসলো, রিবেটের অ্যামাউন্ট মাইনাস হয়ে যাওয়ার পরেও তার 5,000 টাকা দিতে হলো। ওই যে একটা বিষয় আপনাকে বললাম আমরা তখন, যদি সে সিটি কর্পোরেশনের মধ্যে হয়, যেহেতু সে ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, তাই তার জন্য মিনিমাম 5,000। অন্য এলাকায় হলে ডিটেল আগেই বলছি, বিষয়টা এই আর কি। তো তার যেহেতু এখানে টোটাল 13,227 থেকে এটা বাদ দিলে তার হয় যেটা 5,000 এর নিচে। সো যেটা কম হবে 5,000 এর নিচে যদি হয় 5,000ই হতে হবে, আর 5,000 উপরে হলে যেটা বেশি হবে সেটাই হবে আর কি। 5,000 অথবা 5,000 উপরে যেটা হবে, এই যে 5,000। এখন মেন যে বিষয়টা, স্যালারি যে দিয়েছে, সে স্যালারি পেয়েছে, তার তো স্যালারি থেকে ডিডাক্ট হয়েছে প্রতি মাসে। তাহলে কি সে ট্যাক্স দিবে? তার তো ডিডাক্টটা অ্যাডজাস্ট করতে হবে। তার টোটাল ট্যাক্স দিতে হবে, তার মানে এখন হলো আচ্ছা 5,000 টাকা দিতে হবে। অ্যান্ড স্যালারিটা ডিডাক্ট, যেখানে স্যালারি থেকে ট্যাক্স হিসেবে প্রতি মাসে যে আমাদের সোর্স ট্যাক্স কেটেছে, সেই সোর্স ট্যাক্সটা আমি দেখাবো আপনাদেরকে। সোর্স ট্যাক্স এই যে এখানে তার 12 মাসে টোটাল 5,460 টাকা কেটেছে। এই 5,460 টাকা আমি 12 দিয়ে ভাগ করলে 455 হয় সম্ভবত। এই যে চালান নাম্বার, তারপরে ব্যাংক নেম, শাখা, চালান ডেট, টাকার পরিমাণ সব দেয়া আছে এখানে। তো সেই অনুযায়ী এখন আমাদের এখানে দেখেন, আপনি কিন্তু ভাবছেন যে ট্যাক্স আমাকে দিতে হবে 3,000 বা 5,000 যেটাই আসুক না কেন। কিন্তু আপনি তো ট্যাক্স অলরেডি ইয়ে করেছেন। সেটা তাহলে আমরা কোথায় আপডেট করব? এই যে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স? এই সোর্স ট্যাক্সটা আপনি কি হিসেবে দিতে পারেন? দেখেন আপনাকে আমি দেখাচ্ছি। ইয়েস, আপডেট করতে চান? ইয়েস। এই যে এখানে সোর্স ট্যাক্স, এখানে কি আছে? যদি আপনি সরকারি এমপ্লয়ি হন তাহলে আইবাস প্লাস প্লাস থেকে যাবে। স্যালারি হলে আদার্স, আমাদের যদি স্যালারি আদার্স এখানে যাব। তারপর আপনার ব্যাংক ইন্টারেস্ট প্রফিট যদি থাকে সেখান থেকেও এখানে ক্লিক করলেই হবে। সঞ্চয়পত্রে যদি আপনি কোনো ট্যাক্স পান বা কোনো যদি তারা ইয়ে করে সোর্স ট্যাক্স যদি কেটে নেয় পাওয়ার পরে, সেটা এখানে আছে, আদার্স হলে এখানে আছে। তো যেহেতু এর স্যালারি আদার্স, এই যে দেখেন এই ভদ্রলোকের আমি অলরেডি দুটো অ্যাড করেছি। এখানে রেফারেন্স নাম্বার দেওয়ার দরকার নেই দেয়ার। এখানে শুধু ডিপোজিট, যার ইয়েতে ডিপোজিট করেছে, ধর এরা কেটেছে যে কোম্পানি বা যা যা যে এই ইয়ে চালানটা দিয়েছে তার নাম, যেমন আকিস বা স্কোয়ার, যে যে হসপিটাল বা যেই প্রতিষ্ঠানই হোক না কেন সেইটা। তারপরে চালান নাম্বার, চালান নাম্বারটা কীরকম? এই যে চালান নাম্বারটা, এই যে এখানে হলো তার চালান নাম্বার, তারপরে হলো চালান ডেট, ব্যাংক, শাখা, এই যে টাকার পরিমাণ, এটা হলো চালান অ্যামাউন্ট, এবং ক্লেম হলো এইটাকে 12 দিয়ে ভাগ করবো যে অ্যামাউন্ট, সেটা ক্লেম অ্যামাউন্ট। কীরকম দেখেন, আমি যে এখানে এই যে এখানে চালান নাম্বার দিব, যে ওখানে যেটা আছে সেটা, চালান ডেট দিব, চালান অ্যামাউন্ট দিব যেটা চালানের অ্যামাউন্ট, এবং ওই যে 12 দিয়ে ভাগ করে যেটা সেটা হলো ক্লেম অ্যামাউন্ট। ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম দিয়ে সেভ দিয়ে দিলে এরকম করে একটা একটা করে আপডেট হয়ে যাবে। তো এই ভদ্রলোকের আপনার যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি আপনাদেরকে শুধু দেখাতে চাচ্ছিলাম এই ভদ্র যেহেতু 12টা, তো 12টা দিয়ে আমি যেহেতু এখানে 2টা আপলোড করেছি, বাকি 12টা করলে তার এখানে যে ট্যাক্সটা আসছে দেখেন, এখানে এভাবে আপলোড করার পরে এই যে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে আমরা যাব, গো টু রিটার্নে যাব, যার পর দেখেন এই যে এই ভদ্রলোকের মিনিমাম 5,000 টাকা ট্যাক্স আসছে। বাট আমি ওই যে 2 মাসের এড করেছি, ওই 12 মাসের এড করলে এটা কিন্তু এটা 5,440 টাকা, যেটা সেটা চলে আসলে কিন্তু তার আর ট্যাক্স দেয়া লাগবে না, বরংস রিফান্ডেবল আরো 400 টাকা হয়ে যাবে। এই হলো বিষয়। হওয়ার পরে এখানে যখন জিরো হয়ে যাবে, দেন প্রসিড অনলাইন, প্রসিড অনলাইন দিয়ে দিলে আমরা এখানে পুরা রিটার্নের কপিটা এখানে আমরা দেখতে পাবো, এখানে আমরা চেক করে নিব। এই হলো অবস্থা। তো তো বন্ধুরা, ট্যাক্স এখানে আমি ডিটেইল আপনাদের দেখালাম। জিরো রিটার্ন আমি বলবো না, অনেকে জিরো রিটার্ন বলে ইয়ে করে। এখানে জিরো রিটার্নটা কিভাবে আমরা অর্গানাইজ ওয়েতে, আমরা প্ল্যানিং ওয়েতে, যেহেতু ট্যাক্স একটা আমাদের লাইফ টাইম একটা প্ল্যানিং এর একটা ব্যাপার-স্যাপার। তো আমরা এটাকে প্ল্যানিং ওয়েতে যদি আমরা একটা ইনভেস্টমেন্ট এবং হলো আপনার বিভিন্ন জায়গায় যে বিষয়গুলোতে ইনভেস্ট করলে রিবেট পাওয়া যায়, সেই জায়গাগুলোতে যদি আমরা ইনভেস্ট করি, সেক্ষেত্রে আমার ইনকাম যেটাই হোক না কেন, সেই লিমিট অনুযায়ী আমরা রিবেটের ঘরগুলো পূর্ণ করে যদি রিবেট পেয়ে যায়, সেক্ষেত্রে আমার ট্যাক্স আসলেও, যেহেতু আমার ডিপিএস অনেকেরই থাকে, সেগুলোকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খ সুন্দরভাবে সাজাই, তাহলে আমার ট্যাক্স আসলেও ট্যাক্স দেয়া লাগবে না। জিরো রিটার্ন। তারপরে তো আরেকটা কথা বললাম, মেলের ক্ষেত্রে বর্তমান আয় অনুযায়ী 5,25,000 পর্যন্ত হলেও তার কিন্তু আয় আছে 5,25,000 টাকা, কিন্তু রিটার্ন আসবে জিরো।
ফিমেলের ক্ষেত্রে ৬,০০,০০০ টাকা হলে যেহেতু তাদের ৪,০০,০০০ টাকা পর্যন্ত স্ল্যাবে ৪,০০,০০০ টাকা পর্যন্ত জিরো, তাদের ক্ষেত্রে আবার হবে কি ৬,০০,০০০ টাকা পর্যন্ত আয় হলেও কিন্তু তাদের জিরো আসবে আরকি। তো এছাড়াও এর অতিরিক্ত আয় হয়ে গেলে আমাদের সোর্স ট্যাক্স কাটে। তারপরে আমাদের রিবেটেড অ্যামাউন্ট আছে। এগুলো সবকিছু দিলে আল্টিমেটলি কিন্তু আপনার কোনো ট্যাক্স দেয়া লাগবে না। পক্ষান্তরে আপনাকে ট্যাক্স দেওয়ার ব্যাপারে আমরা সবাই আমি এবং সরকার সকলেই আপনাকে এনকারেজ করতেছি এটা এইজন্যই, আপনি যেখানেই যান না কেন ব্যাংকে টাকা রাখতে গেলে আপনার ট্যাক্সের সার্টিফিকেট চাবে। জমি-জমা, কেনা-বেচা এগুলাতে করতে গেলে ট্যাক্সের সার্টিফিকেট বা ট্যাক্স পেয়ার এই বিষয়গুলো অনেক সুবিধা পাবেন। সো ট্যাক্স দিলেই যে আপনার অনেক বিপদে পড়বেন বা ট্যাক্স দিতে গেলে এটা আসলে ভয়ের কিছু না কিন্তু। তো এই হলো বিষয়। আর জিরো রিটার্নের বিষয়টা আমি আপনাদের তো বললাম। তো যাই হোক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের রিটার্নটা সাকসেসফুলি সাবমিট করেন এবং বোঝেন। কোনো ধরনের কিছু জানার থাকলে আমাকে ইনবক্স করতে পারেন। আল্লাহ হাফেজ।